তো প্রচুর মানুষ সমস্যা, যে কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ পরীক্ষা দিতে যাচ্ছেন, যা তা অবস্থা হয়ে রয়েছে। দেখুন, এই যে ইন্ডিগো বা এই বেসরকারি বিমান চলাচলের যা পরিস্থিতি, এটা সেই অর্থে কোনো রাজনীতির বিষয় নয়। ফলে রাজনৈতিক দলের তরফে তার কোনো প্রতিক্রিয়া দেওয়াও ঠিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও নয়। কিন্তু আমাদের জনজীবনে এখন এই বিমান যোগাযোগ যুগের সঙ্গে তাল মিলিয়ে এমন একটা পরিস্থিতিতে যে যে এবারের এই বিপর্যয় খুবই সমস্যায় ফেলছে যাত্রীদের। এই গোটা বিষয়টি কেন্দ্রের যে অসামরিক বিমান চলাচল দপ্তর তারা করছে কি, এটা তো তাদের দায়িত্ব। ওই দপ্তরটা কি শুধু ছিল এয়ার ইন্ডিয়াটা বেচবার জন্য? যেটা সরকারি বিমান সেটাকে বেচে বেসরকারি করা, এইটাই কি কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরের কাজ? তো তাহলে এত এই ধরনের একটা আচমকা তৈরি হলো, তো নিশ্চয়ই তার প্রেক্ষিত, তার একটা আশঙ্কা সম্ভাবনা তৈরি হচ্ছিল। এটা তো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের, নিশ্চয়ই সংশ্লিষ্ট সংস্থা তাদের কি সমস্যা আছে সেগুলো দেখার দরকার। বাট তো কেন্দ্রীয় সরকার দেশব্যাপী মানুষকে একটা ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে। মানে অসামরিক বিমান পরিবহন এই দপ্তরটা তুলে দিলেই তো হয়। ওদের কাজ শুধু হচ্ছে সরকারি বিমান, এয়ার ইন্ডিয়া সরকারি যেগুলো ছিল সেগুলো বেচা, আর বাকি যেটা কোঅর্ডিনেশন, বাকি যে নজরদারি, বাকি মনিটরিং তো নেই। সময়সীমা বাড়ানো হয়েছে, ফলে এরপর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বিএলওদের কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। মানে কমিশন যেটা চালাচ্ছেন, কিল মারার গোসাই বাংলায় সম্পূর্ণ শব্দবন্ধ রয়েছে, প্রবাদে পরিণত। অপরিকল্পিত, অদূরদর্শী, হঠকারী পদ্ধতিতে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর। সময় দেওয়া হয়নি, পরিকাঠামো ঠিকঠাক দেওয়া হয়নি, প্রথমে ফর্ম ঠিকঠাক সরবরাহ করা হয়নি, পরবর্তীকালে নেটের প্রবলেম, অ্যাপের প্রবলেম, বিএলওরা চূড়ান্ত সমস্যায় পড়েছেন। অসুস্থ বিএলও, তার স্ত্রী তাকে বলছে তাহলে আপনিই কাজ করুন। এই পরিস্থিতিতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এত তাড়াহুড়ো কিসের। 2001-এ নির্বাচনের পর প্রায় 2 বছর ধরে এসআইআর হয়েছে, তাহলে এবার 2 মাসের মধ্যে করতে হবে। 2 বছরে যে কাজটা 2 মাসের মধ্যে করতে হবে। তো ফলে চাপ হয়েছে, ভুলভ্রান্তি হতে পারে, নির্বাচন কমিশনের তরফে হাজার ঘাটতি গাফিলতি ছিল। ফলে এই হুমকিগুলো যেন ওনারা না নেয়, এই জন্যই তো মানুষ আরো অসুস্থ হচ্ছে বা মানসিক চাপে পড়ছে। হুমকি দিচ্ছেন কেন? আপনাদের ভুল, আপনারা তাড়াহুড়ো করছেন, আপনারা বিজেপির কথায় চলতে গিয়ে মানুষকে ডোবাচ্ছেন। একদিকে বৈধ ভোটারদের আতঙ্ক, একদিকে বিএলওদের উপর চাপ, মৃত্যুর মিছিল হচ্ছে। যে সময়টা আপনারা বাড়িয়েছে সেটা আদৌ পর্যাপ্ত কিনা, যে কাঠামোয় হচ্ছে, আমাদের যা আকার, আমাদের এলাকার যা আকার, আমাদের যত জনসাধারণের ব্যাপ্তি, আরো আরো বেশি সময় দরকার ছিল। ফলে এই ধরনের কোনো হুমকি, এগুলোই প্ররোচনার কাজ করছে। বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, সেই স্কুল থেকে অতীতে একসময় বহু সময় কৃতি ছাত্রছাত্রীরা বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকে পড়ুয়ারা ফাঁপড়ে, তাদের বায়োলজি, তাদের জিওগ্রাফির সব টিচার তুলে নেওয়া হয়েছে, কোনো সাবজেক্টে ক্লাস হচ্ছে না, প্র্যাকটিক্যালে ক্লাস হচ্ছে না। দেখুন, এটা নিশ্চিতভাবে সংশ্লিষ্ট বিভাগ দেখবেন, কিন্তু এটা তো সমস্যা হচ্ছে। তো এগুলো যেভাবে তুলে নিয়েছে, বিএলও তুলেছে, তাতে তো এটা তো কোনো রিকুইজিশন ডিআই অফিসে বা স্কুল শিক্ষা দপ্তরকে তো দেওয়া হয়নি। ফলে বেশ কিছু স্কুলে পঠন পাঠন সমস্যায় পড়ে যাচ্ছে। আবার ওদিকে যদি কেউ মনেও করেন যে আমি একটু পড়াশুনো করিও তারপরে আবার কাজ করতে যাবো, তাহলে টেকনিক্যালি সেটা সম্ভব হচ্ছে না।
আবার বিএলওদের উপর যে চাপ তৈরি হচ্ছে, তারা তাদের স্কুলটা যেতে পারছেন না। এবার যেখান থেকে বেশি সংখ্যায় তুলে নেওয়া হচ্ছে, তো সেসব জায়গায় চূড়ান্ত সমস্যার সৃষ্টি হয়েছে, পড়াশোনা ব্যাহত হচ্ছে। আহ, হুমায়ুন কবির, মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু হুমায়ুন কবির তিনি একদম মসজিদ নির্মাণে, বাবরি মসজিদ নির্মাণে তিনি তার একদম কোনো চিন্তা ভাবনায় কোনো খামতি নেই, তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, লোকজনদের আমন্ত্রণ জানাচ্ছেন। দেখুন, যে কোনো ব্যক্তি পার্সোনালি, ব্যক্তিগতভাবে, বেসরকারি তার যদি নিজের জমি থাকে, বা তার যদি তাদের কোনো বেসরকারি সংস্থা, তারা তাদের জমিতে কেউ মন্দির, কেউ মসজিদ, কেউ গির্জা বা যে কোনো ধর্মের কেউ সেটা নির্মাণ করতেই পারেন, এখানে কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু সেই নির্মাণ প্রক্রিয়ার মধ্যে যদি ধর্মের নাম করে রাজনৈতিক অঙ্ক দেখানোর প্রবণতাটা প্রকাশ্যে এসে যায়, সেক্ষেত্রেও সেটা মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমি কোনো ব্যক্তির নাম করে কোনো মন্তব্য করছি না, কিন্তু যদি কোনো ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপি দলের পতাকা নিয়ে সেই দলে যোগ দিয়ে থাকেন, তিনি আবার তারপর বাবরি মসজিদ নির্মাণ করবেন, এটা একটা বৈপরীত্য। এবং এটা একটা মানুষকে এই ঘটনাগুলোই বলে দেবে, আজ কেউ কংগ্রেসে, আজ কেউ তৃণমূলে, আজ কেউ বিজেপিতে, আজ কেউ বিজেপির বকলমা নিয়ে অন্য রাজনৈতিক। বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা, তাহলে বাবরি মসজিদ যে বিজেপি ভেঙে দেওয়াটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ স্পিরিটে একটা ভয়ঙ্কর আঘাত ছিল, সেই বিজেপিতেও যারা গেছিল, তো তারা আবার কেউ যদি বলে আমি আজ বাবরি মসজিদ করছি, তাহলে কি সেটা ধর্মের প্রতি বা সেখানে কি রাজনৈতিক কোনো অঙ্ক, তো মানুষের কাছে কি একটা প্রশ্ন আসবে না? হুমায়ুন বাবু কি বলছেন, কি করবেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। এটা নিয়ে হুমায়ুন যে ও বলছে আমি বাবরি মসজিদ করবো বলেছি, তার জন্য দল আমাকে সাসপেন্ড করেছে। একবারও না, না, এর জন্য তৃণমূলকে খেসারত দিত। একবারও না। এইটাই তো রাজনীতি, এইটাই তো রাজনীতি। বিজেপি জানে তৃণমূল কংগ্রেসকে উন্নয়ন, যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, তাই তৃণমূল কংগ্রেসকে উন্নয়নের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি গণতান্ত্রিক ভাবে পরাজিত করা যাবে না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। তাই একদিকে উগ্র হিন্দুত্ব করে নাও, উগ্র হিন্দুত্ব, মানুষ উগ্র হিন্দুদের কনফিউজ করার জন্য একটা বাহিনী নামাও উগ্র হিন্দুত্বের, আর কিছু লোককে নামাও যারা মুসলিম ভোটটা কাটতে সাহায্য করবে। বিজেপির সাপ্লাই করা, সরবরাহ করা মুখোশ অনেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, যে তারা এমন ভাবে কিছু কথা বলুক, এমন আচরণ করুক, কিছু মুসলমান ভোট যাতে বিভ্রান্ত হয়ে কেটে যায়। আমি হুমায়ুন বাবুকে বলছি না, বিজেপির যারা বকলমা টিম কাজ করছে আমি তাদের বলছি, এক পক্ষে একটা উগ্র হিন্দুত্বের, এক পক্ষের উগ্র মুসলমান, এদেরকে বিজেপি বা বিরোধীরা ব্যবহার করছে। এবার কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোনো গির্জা নির্মাণের জন্য কাউকে কোনো বহিষ্কার করা হয়নি। যদি কেউ লাগাতার কোনো বক্তব্য রাখতে থাকেন বা আচরণে ধারাবাহিক বিশৃঙ্খলা আসতে থাকে, সেক্ষেত্রে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যা বিবেচনা করেছে তাই হবে। যদি তাই হবে, তো লাগাতার দলকে যদি কেউ আমন্ত্রণ করে থাকে, আমাকে কেন এখনো বহিষ্কার করছেন না, আমি তো দল রেডি করে বসে আছি। কোনো ব্যক্তি যদি দল করব বলে ঘোষণা করে, আবার মুখ্যমন্ত্রীর সবার লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে এই চূড়ান্ত বিভ্রান্তিকর পরিস্থিতিটা যারা মানুষের উপর চাপিয়ে দিতে চাইছেন, জেলার মানুষ সেটা অনুধাবন করবেন। আমি দল করতে চাই, আমি অমুক তারিখ দল ঘোষণা করব, আমি আবার মুখ্যমন্ত্রী মিটিং এ গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না দল আমায় চলে যেতে বলছে। আমি যদি দলই করবো, তাহলে মুখ্যমন্ত্রী মিটিং এ লাইন দিতে গেলাম কেন?
তা আমি দলই করব। আমি যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাশীল হব, তাহলে আমি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আমি তাদের পার্টি অফিসে গিয়ে তাদের পতাকা হাতে জয়েন করবো কেন? ফলে এই গোটা গেমটা বিজেপি দু চারজনকে ধরে করাবার চেষ্টা করছে। মুর্শিদাবাদের মানুষ সচেতন, বাংলার মানুষ সচেতন। বিজেপির এই ধর্মের নামে ভোট কাটাকাটির কোনো খেলা সফল হবে না। এটা নিয়ে আরেকটা যে যেটা শুভেন্দু অধিকারী বরাবর বলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবো, একই কথা বলছেন হুমায়ুন কবির 2026-এ প্রাক্তন করবো মমতা। তার কারণ হচ্ছে এই তো বিজেপিরই মুখ আর মুখোশ। বিজেপিতে সরাসরি যারা আছেন তারা বিজেপির সব মুখ, আর যারা বিজেপির পারপাস সার্ভ করার জন্য যাদেরকে এখন সামনে রাখা হচ্ছে তারা হচ্ছে বিজেপির মুখোশ। ফলে ভাষা তো এক হবেই। একটা লক্ষ্যেই তো চক্রান্ত হচ্ছে। তার একদিকে সঙ্গে রয়েছে কিছু মুখ, আর একদিকে রয়েছে কিছু মুখোশ। তো তাদের ভাষা, তাদের চিন্তা, এগুলো তো এক হবেই। বাবরি মসজিদ নিয়ে যত এরা এক বলে তত মানুষের বুঝতে সুবিধা হবে। বাবরি মসজিদ নিয়ে মামলায় কোনো হস্তক্ষেপ করলো হাইকোর্ট? হাইকোর্ট আদালতের বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করবো না। শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের, ওটা রাজ্য। ও নিয়ে কোনো মন্তব্যই করবো না। দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণভট্ট তিনি জামিন। দেখুন, আমি কোনো মামলা নিয়ে তদন্তের বিষয়ে, বিচারাধীন বিষয়ে, আদালতের বিষয়ে কোনো মন্তব্য করব না। যে কোনো বন্দীর অধিকার আছে আদালতের কাছে তার জামিনের আবেদন করার বা কোনো প্রার্থনা আদালতের কাছে দেওয়ার। এবার কখন সেটি মঞ্জুর হবে না আর কখন সেটি মঞ্জুর হবে, এটা সম্পূর্ণ মহামান্য বিচারপতিদের বিষয়। তো তাহলে যদি কোনো বন্দীর জামিনের আবেদন যুক্তিগ্রাহ্য বলে মনে হয় মহামান্য আদালতের, এবং সেক্ষেত্রে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি তাকে আরো আটকে রাখার পক্ষে গ্রহণযোগ্য যুক্তি আদালতের কাছে না দিতে পারেন, তো সেক্ষেত্রে আদালত আইনের ভাষায় তাকে জামিন দেবেন। এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই। ব্রিগেডিয়ার লক্ষ্যমন্ত্রী গীতা পাটিল আসুন, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। দেখুন, এগুলো গীতা, শ্রীকৃষ্ণ, এটা যে কেউ তাদের কেউ উদ্যোক্তা তারা করেছেন। এখন বিষয় হচ্ছে যে মন থেকে গীতা পাঠ আর রাজনৈতিক অঙ্কে গীতা পাঠ, এ দুটোর প্রবল তফাৎ রয়েছে। ফলে যখন কোনো কোনো মহল গীতা নতুন, গীতা আমাদের ঠাকুরদা ঠাকুমা বাবা মা তারা গীতা পড়েননি, গীতা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা, গীতা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সম্মানের। তো তাদেরকে যারা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার করছে, মানুষ তাদেরকে বুঝিয়ে নেবেন। ধর্মগ্রন্থ বা শ্রীকৃষ্ণের বাণী গীতা আর রাজনৈতিক অঙ্ক কষার গীতা, এ দুটো আলাদা। আর যারা এই গীতা পাঠের আয়োজন করছেন তাদের কয়েকজনের যা পরিচিতি পেয়েছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ। পাণ্ডব হচ্ছে তৃণমূল কংগ্রেস আর কৌরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যত কণ্ঠেই গীতা পাঠ করুন, দিনের শেষে শুভ শক্তি তৃণমূল পাণ্ডব পক্ষের জয় হবে আর কৌরব পক্ষ ধ্বংস হয়ে যাবে। কার্তিক মহারাজ তিনি অভিযোগ করছেন যে রাজ্য সরকার কোনো সাহায্য করছে না, অসহযোগিতা করছে। কার্তিক মহারাজ বিজেপির ক্যাডার। কার্তিক মহারাজ তিনি নিশ্চয়ই মহারাজ, কিন্তু ওইরকম মহারাজ, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, ওই ধরনের মহারাজ। তো মহারাজ উনি বিজেপি রাজনৈতিক অঙ্কে কথা বলে। ওনার সন্ন্যাস জীবনকে আমি কোথাও কোনো অসম্মান করছি না, কিন্তু
তিনি রাজনৈতিক সন্ন্যাসী। তিনি রাজনৈতিকভাবে মহারাজ শব্দটিকে ব্যবহার করেন, আর গেরুয়া পবিত্র তাকে রাজনৈতিক অঙ্কে তিনি মিসইউজ করছেন। ফলে তিনি কি বললেন না বললেন তাতে যারা সাধারণ হিন্দু পরিবার তাদের উপর কোনো প্রভাব নেই। আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব আমরা গ্রহণ করেছি। এখানে কার্তিক মহারাজদের হিন্দুত্ব, এখানে এখানে বাড়ি বাড়ি কার্তিক ফেললে খিল্লি, হয়তো কার্তিক মহারাজের ডায়ালগ। কার্তিক মহারাজ আরেকটা কথা বলছেন, যেটা ধর্মের কাজ, কোনো রাজনৈতিক বা সাধু সন্তদের শক্তি প্রদর্শন নয়। আমি আবার বলছি, কার্তিক মহারাজ যেটা বলছেন যেটা ধর্মের কাজ, এটা রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়। আমি বলছি এটা 100%। উনি কথায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ধর্মের কাজ সারা বছর হয়, সব সময় হয়, সবাই করে। বিজেপি বা গীতার মানে এজেন্সি আমরা শুধুমাত্র ওই গুটি কয় বিজেপির লোককে দিইনি, এটা গোটা হিন্দু সমাজ, আরো বড় হিন্দু সমাজ। তো ফলে বিজেপির কথায়, বিজেপির প্রভাবে একটা মুখোশ পরা পলিটিক্যাল ইভেন্ট করতে চলেছেন, থাকুন না। তাই নিয়ে আবার বলছি আমি যে কার্তিক মহারাজের যে সন্ন্যাস জীবন, তাকে নিয়ে আমি কোনো অসম্মান করছি না, কিন্তু তিনি তার মহারাজ শব্দটির ব্যবহার এবং তার গেরুয়াকে তিনি রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। গান্ধী মূর্তি, গান্ধী মূর্তির একদিকে শনিবার হতে চলেছে সংহতি দিবসের অনুষ্ঠান, গান্ধী মূর্তির আর একদিকে রবিবার হতে চলেছে গীতা পাঠের আসর। কিভাবে দেখছেন? দেখুন, যারা গান্ধী মূর্তি কাছাকাছি গীতা পাঠের আসর বসাতে চান, মনে রাখবেন এরকমই কোনো এক ব্যক্তি তিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। উগ্র হিন্দুত্বের নাম করে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। ফলে গান্ধী মূর্তির পাদদেশের কাছাকাছি বসে যদি কেউ গীতা পাঠ করতে চান, তাহলে প্রথম মনে রাখতে হবে যে গান্ধীজির যে আদর্শ, গান্ধীজির যে দর্শন, ভারতবর্ষের সংবিধানের যে আত্মা, তাকে কি তারা সম্মান করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস 6ই ডিসেম্বর সংহতি দিবস, সম্প্রীতি ঐক্যের প্রতীক, প্রত্যেক বছর 1992 সাল সেই জঘন্য ঘটনা থেকে প্রত্যেক বছর পালন করে। এটা ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র, আমাদের সমাজের সম্প্রীতি, শান্তি, সংহতি, ঐক্য বজায় রাখা, দৃঢ় করার চ্যালেঞ্জ নিয়ে সমাবেশগুলি হয়। আর ধর্মের মেরুকরণ নিয়ে যারা কাজ করছে, ধর্মকে যারা ভোট ব্যাংকের ভেদাভেদ বা মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা যদি গীতাকে ব্যবহার করতে চায়, স্বয়ং শ্রীকৃষ্ণ এই গীতাকে মিসইউজ করতে দেবেন না। যাদবপুর আরে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের দিকে, ও গীতা পাঠ করে করবে কি? স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এটা যদি মহাভারত ধরেন, তাহলে আমরা হচ্ছি পাণ্ডব পক্ষ। শ্রীকৃষ্ণ আমাদের দিকে, উন্নয়ন আমাদের সঙ্গে, সম্প্রীতি সংহতি আমাদের সঙ্গে। সেখানে কে গীতা পাঠ করলো? গীতা তো আমরা সবাই পাঠ করি। গীতা পাঠ, গীতা বাড়িতে রাখা, গীতা মেনে, এটা তো, গীতা তো আমাদের একটা পরম শ্রদ্ধা সম্মানের জায়গা। তাকে রাজনৈতিক হাতিয়ার যদি করতে চান, তারা জেনে রেখে দিন। বিশ্বরূপ দর্শন কাকে বলে 2026-এ দেখতে পাবেন। গীতা তো হয়েছে বিশ্বরূপ দর্শন, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন থেকে। যখন শ্রীকৃষ্ণ বোঝাচ্ছিলেন, তখন তো একবার বিশ্বরূপ দর্শন হয়েছে।
কৌরবদের সবাই একবার প্রায় বিশ্বরূপ দর্শন হয়ে যাচ্ছিল, তো সেগুলো খানিকটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন দেখিয়ে এসছেন। আর যারা গীতা পাঠ করে বিজেপির হয়ে গীতা পাঠ করতে যাচ্ছেন, তাহলে বিশ্বরূপ দর্শন কি সেটা 2026-এ খুব ভালো করে বাংলার মাটিতে আমরা আপনাদের ঈশ্বরের আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে বুঝিয়ে দেবো। বীরভূমে ফের দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এবং কাজলের ঘনিষ্ঠ তাদের মধ্যে ফের সংঘাত। এ নিয়ে কোনো মন্তব্য করবো না। সিনিয়র নেতারা আছেন, অনুব্রত মণ্ডল বীরভূম জেলার প্রবাদ প্রতীক নেতা, কাজল রয়েছেন, কাজল শেখ, ওখানে আরো সিনিয়র নেতারা রয়েছেন, বিকাশবাবু রয়েছেন, শতাব্দী সাংসদ রয়েছেন, রানাদা রয়েছেন, আরো সবাই যারা আছেন, ওরা এত বড় পরিবার, ঠিকঠাক ওরা সামলে নেবে। দিনের শেষে এক হয়ে বিধানসভা নির্বাচনটা লড়বে এবং বীরভূম জেলার প্রত্যেকটা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসই পাবে, একটাতেও বিজেপি দাঁত ফোটাতে পারবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেলিম বক্স মন্ডল তাকে রেজিস্টার করা নিয়ে ইতিমধ্যে একটা অডিও ক্লিপ সামনে এনেছে বিজেপি। সেখানে মনোজিৎ মন্ডল অধ্যাপক, অন্যদিকে ভিসি, তাদের দুজনের কনভারসেশন, এবং সেটাকে সামনে রেখে তারা যেটা দাবি করছে যে টাকা তোলার জন্য সেলিম বক্স মন্ডলকে রেজিস্টার করা হয়েছে এবং বিজেপি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করছেন তারা। সব অসার বস্তু কথাবার্তা। এখন যাদের যাদের রাগ আছে তারা কে কি কথা বলেছেন আমি এ নিয়ে মন্তব্য করতে যাব না, কারণ এই অডিও কার, অডিওর সত্যতা কি, অডিওটা কি আগে রিহার্সাল দিয়ে তারপর এটাকে করা হয়েছে? কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে এই অডিওটা ফরেন্সিকে পাঠাবার আগেই বোঝা যাচ্ছে যেটা কোন এক পক্ষ রেকর্ড করেছে। তার কারণ এক পক্ষ আছে ফোনের ওপাশে, তার যে শব্দ আর এই ফোনটা যে রেকর্ড করছে তার শব্দ, এই শব্দের চালচিত্রের পার্থক্যই বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো স্পিকার ফোনে দিয়ে এটার ভয়েস রেকর্ড হয়েছে বা অন্যভাবে রেকর্ড হয়েছে, যাই হোক। ফলে এটা কাদের কথা, কিসের কথা আমি জানি না। আর যদি কেউ কেউ খুব ক্ষুব্ধ থাকেন, আমি বলতে পারবো না এরা কারা, এরা আদৌ ওগুলো তারাই সত্যি আসল কিনা। তো এটা টিহার্সাল দিয়ে হয়েছে কিনা আমি তাও বলতে পারবো না। আমরা দুজনেই রেগে আছি, আমি আর আপনি ধরুন সবাই মিলে ওর উপর রেগে আছি, দুজনে একটু রিহার্সাল দিয়ে নিলাম, দিয়ে বললাম এটাকে একটু এই অডিও ফরম্যাটে আমরা ছাড়বো। তো ফলে এটা মানহানির মামলাও অ্যাভয়েড করা গেল, আবার আমাদের রাগও একটু মিটিয়ে নিলাম। তো এগুলো আমি জানি না, এগুলো সব তদন্ত সাপেক্ষ। ফলে তারা কে আমি জানি না, তো এইটুকুই বুঝতে পারছি যে পার্টিকুলার একজন ব্যক্তিকে মেলাইন করার জন্য এই কথাবার্তাগুলো করা হয়েছে। আর বিজেপির কোনো অধিকার আছে অডিও দেখানো? যাদেরকে নারদার ভিডিও ডিলিট করতে হয় তারা দেখাতে যাচ্ছে অডিও। বিজেপিকে জিজ্ঞেস করুন না যে নারদার ভিডিওতে যাদের টাকা নিতে দেখা গেছিল তাদের মধ্যে কি বিজেপির কেউ আছে? তো কোথায় গেল সে ভিডিও নিয়ে? আপনাদের পার্টি অফিস থেকেই তো দেখিয়েছিলেন। এখন কি হবে? এই বিজেপি 16-র আগে যে নারদার ভিডিও দেখিয়েছিল, 26-এর আগে সেই ভিডিও ভুলে গিয়ে অডিও ঢুকতে চাইছে। ওদের মনে করিয়ে দিন সেই ভিডিও কই, সেই ভিডিওতে কেউ কি আছে যে এখন আপনাদের, তাহলে সেই ভিডিও আপনারা কেন চুপ? সেই ভিডিও ভুলে গিয়ে আজকে কেন অডিও? ফলে অডিও নিয়ে কথা বলার আগে বিজেপিকে ভিডিওর উত্তর দিতে হবে। তিনি রেজিস্টার থানায় চিঠি দিয়ে জানিয়েছেন যে সম্পূর্ণ মিথ্যা এই অডিওটা, এবং কিছু আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের বিষয়। কারা কারা কণ্ঠে আছে আমি তাও আমি জানি না। আমি ওই মাঝখানে ওই শুয়ে সব শুনছিলাম, আগেকার দিনের সব ওই কৌতুক নকশা টকশাগুলো, নবদ্বীপ হালদার, ভানু বন্দ্যোপাধ্যায়, এখন যেহেতু পা ভেঙে বন্দি আছে নানা রকম মনটা হালকা করতে, তো ওখানে তারাও দেখবেন রেকর্ড করে, রেকর্ডের আগে রিহার্সাল দিয়ে নিয়ে রেকর্ড করে। তো সুতরাং এরকম কোন শিল্পীরা কোনো কারোর উপর রাগ আছে তার নাম ব্যবহার করে তাকে কলুষিত করার জন্য রেকর্ড করেছেন কিনা সে তারা জানে, এটা কার আমি তাই জানি না। শ্রমিক ভট্টাচার্য সংসদে বলেছেন যে মালদার আদিনা মসজিদ তাকে মন্দির হিসাবে পুনরুদ্ধার করতে হবে। বলেছেন যে সিকান্দার শাহ, তিনি লুটেরা ছিল, ও মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে।
মানে এটা কি কোথাও গিয়ে ভোটের আগে অঙ্ক কষেই এই আদিল একদম ভোটের আগে বিজেপি, শ্রমিক ভট্টাচার্যরা বলুন না, বাংলার টাকাটা আগে কেন্দ্র দিক। এতশো বছর আগে কোথায় কে কি করেছিল বা আদৌ করেছিল কিনা সেই হিসেবগুলো ওনাদের মনে আছে। শুধু আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কেন্দ্রের সরকারের কাছ থেকে 2 লক্ষ কোটি টাকা পায়, সেইটা ওনাদের মনে পড়ছে না। কি আজব কথা! ওই লোকটাকে যেন কি বলে, এখনকার গুলো মনে পড়ে না, সব পুরনো গুলো মনে পড়ে। এই ধরনের রোগ হয়েছে, এই চিকিৎসা ডক্টর নারায়ণ ব্যানার্জি করতে পারবে। ফলে শ্রমিক ভট্টাচার্যের উচিত ডক্টর নারায়ণ ব্যানার্জিকে দেখানো যে এখনকার গুলো মনে পড়ছে না, কিন্তু পুরনো গুলো খুব মনে পড়ছে। কত সালে কে মন্দির মসজিদ হয়েছে মনে পড়ছে। আর এখন বাংলার 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্রকে দিতে বলবে, সেটা আর মনে পড়ছে না। ডক্টর নারায়ণ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করুন। আরেকটা বিষয় যে তাদের কেন্দ্রে দেখা গেল সংসদে বাংলার যারা সাংসদরা রয়েছেন তারা প্রত্যেকের বঞ্চনা নিয়ে রীতিমতো সরব হচ্ছেন যে স্বাভাবিক, এই বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদের ভেতরে বাইরে সরব। আমাদের মাননীয় সাংসদরা লাগাতার কখনো মিছিল, কখনো বিক্ষোভ, কখনো ভেতরে বক্তৃতায়। এটা হচ্ছেটা কি? 100 দিনের টাকা দিলেন না, আবাসের টাকা দিলেন না, জরুরি পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয় দেন না, বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া কোর্ট বলে দিয়েছে দাও, তারপরেও দিচ্ছেন না। তো বাংলার যারা সাংসদ তারা সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কখনো প্রশ্ন করছেন মালা রায়, কখনো বক্তৃতা করছেন আমাদের সাংসদরা। ফলে কেন্দ্রীয় সরকারের মুখোশ খুলে গেছে, বিজেপির মুখোশ খুলে গেছে যে তারা বাংলাকে বঞ্চনা করে, বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ। সেই কারণে তারা বাংলাকে তার প্রাপ্য দিচ্ছে না, অথচ বাংলা থেকে ট্যাক্সটা তুলে নিয়ে যাচ্ছে। আপনি আমি ট্যাক্স দিচ্ছি, একটা জিনিসপত্র কেনাকাটা হলেও সেখানে ট্যাক্স পড়ছে, বাংলা থেকে টাকাটা কেন্দ্রের কোষাগারে যাচ্ছে, কিন্তু নিয়ম মতো তার যে অংশ বাংলার কাছে আসার কথা সেটা তারা দিচ্ছেন না। কিন্তু মৃত ভোটারদের তালিকা নিয়ে ফের সান্ত্বনা নির্দেশ জারি করেছে রাজ্য নির্বাচন আয়োগ। তাতে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত বা পুরসভাগুলোতে রেজিস্টার খাতা, এলআইসি, ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সরকারের বিভিন্ন স্কিমের যেমন সমব্যাপী বার্ধক্য ভাতা, এইসবের ভিতরে তালিকা খতিয়ে দেখতে হবে যে কারা মারা গেছে। দেখুন, এই যে একবার এক এক রকম একটা সার্কুলার দিচ্ছে, এর থেকে বারবার প্রমাণিত হয় যে এই জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় এসআইআর প্রক্রিয়াটা চাপিয়ে দিয়েছে। যদি সঠিক পরিকল্পনা এবং সময় নিয়ে এরা করতো, তাহলে এই সার্কুলার গুলো তো আজকে নতুন করে দিতে হয় না। আর 2 নম্বর, আর একটা আশঙ্কার দিক থাকছে যে কাজ যত এগোচ্ছে তত ফাঁপড়ে পড়ছে বিজেপি। অর্থাৎ ওই 1 কোটি বাদ দিয়ে দেবো, অমুক করে দেবো। বিজেপি দেখছে তাদের কোনো অঙ্ক মিলছে না, ফলে আবার নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে, আরো ঢোকো, আরো কিভাবে বাদ দেওয়া যায়, আরো কিভাবে হ্যারাস করা যায়। তো এইগুলো সার্কুলার আজকে দিচ্ছেন কেন? এদের তো বিশ্বাসযোগ্যতা কমিশনের অনেক আগেই চলে গেছে। যেদিনকে BLA-2 বিজেপি পাচ্ছে না বলে নিজের বুথে বেপাড়ার BLA-2 আনা যাবে বলে যারা নতুন সার্কুলার দিলেন, তখনই বোঝা গেছে এটা বিজেপির শাখা সংগঠন। তো আপনারা এই সার্কুলার গুলো কি নতুন নাকি? তো এগুলো প্রথম আমরা তো বলেই ছিলাম, 2001-এ ভোটের পর 2-2.5 বছর ধরে এসআইআর হয়েছে। তো এবারও ভোটের পর এত তাড়াহুড়ো 2 মাসে না করে সময় নিয়ে সমস্ত খতিয়ে দেখে মিলিয়ে করুন না, কে বারণ করেছিল? কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাড়াহুড়ো করে করার জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। হুমায়ুন নিয়ে একটা লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হুমায়ুন কালকে দাবি করেছেন যে ইউসুফ পাঠান এবং আবু তাহের খানকে জেতাতে হবে, এরকম মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন, এবং সেই কারণেই তিনি এই ধরনের কমেন্ট আর 70% হিন্দুকে পেটে ভাসাতে হবে এইসব কথা বলেছিলেন, এবং তারপরে জিতে গেছেন। এটা কোনো কাজের কথাই না। তাহলে বাকি যারা জিতেছেন তারা কিসে জিতেছেন? কি আজব কথা! তা আমাদের দলের নেতা নেত্রী কি বলবে? আমাদের দলের নেতা নেত্রীরা তো সেই জেলার সেই এলাকার নেতাদেরকে এটাই বলবে যে দলের প্রার্থীকে জেতাতে, তার সঙ্গে খারাপ ভাষা বলতে হবে, অমুক করতে হবে। এটা কে কোথায় বলেছে? এখন বিরোধিতা করার জন্য যদি বিরোধিতা করা হয়, তবে মুর্শিদাবাদের মানুষ বা সাধারণ মানুষ জানেন, তারা এইসব আলোচনা করা মানেও বাড়তি গুরুত্ব দেয়া।
বিজেপি এমএলএ অমিতা রায় তিনি বলছেন যে রিজার্ভেশন পলিসির জন্য রাজ্যের যে অবস্থান তাতে এসসি এসটিরা বঞ্চিত হচ্ছেন, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকে চাকরি করছেন, একটা বড় দুর্নীতি হচ্ছে। দেখুন, এগুলো সমস্ত হাওয়ায় কথা বলা। এগুলো অন্য রাজ্যে দেখুন না কি হাল হয়ে আছে, ভয়ঙ্কর সব ছবি। যদি কোথাও কেউ কোনো অনিয়মে থাকে, এটা স্পেসিফিক কমপ্লেন করবেন। কার সঙ্গে হাওয়ায় হাওয়ায় কথা বলে কি আছে? একটা হাওয়ায় কিছু ছেড়ে দিলাম, একটা হাওয়ায় বলে দিলাম, তার কারণ হচ্ছে এদের তো গ্রাউন্ডে কিছু নেই। যে উনি কে বলেছেন এটা? অমিতা এই তো তাদের তো মানে গ্রাউন্ডে, এলাকায়, ডোর টু ডোর, বুথ ভিত্তিক, যাদের এলাকায় বিএলএ 2 দিতে পারে না একটা বুথে, তারা আবার কি বড় বড় কথা বলছে। যারা বিএলএ 2 তে পারে না, ইলেকশন কমিশনকে দিয়ে বেপাড়ার ছেলে ঢোকাবার ব্যবস্থা করতে হয়, তো তারা আবার এসব কি বড় বড় কথা বলছে। ওকে, থ্যাংক ইউ। পাখাটা চালিয়ে